গুড মর্নিং স্যার। গুড মর্নিং। থ্যাংক ইউ। তুমি এখানে? তাহলে কিচেন থেকে কার আওয়াজ পাচ্ছিলাম? স্যার রাজু আর ওর স্ত্রী চলে এসছে। আচ্ছা, হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বলা হচ্ছে যে একজন নামী ড্রাগ পেডলার মুন্না পারওয়াল নিজের দলের এক সদস্য বিদ্যা শেখকে নিজের হাতেই খুন করেন। আজ এই মার্ডার কেসের ফলাফল শোনানো হবে। গুড মর্নিং স্যার। তোমাদের তো দুপুরে আসার কথা ছিল না? হ্যাঁ স্যার, সোহামের শরীরটা খারাপ হয়ে গেল আর গ্রামে খুব ঠান্ডা ছিল, তাই রাত্রির বাসেই আমরা এসে গেছি। তাহলে এখানে কখন পৌঁছালে? 1 ঘন্টা আগে স্যার। একটা কাজ করো, এই কেকটা কিচেনে নিয়ে যাও, রাজু আর বাচ্চাদের সাথে খেয়ে নিও। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। এই কেসে বিচারক জাস্টিস গোপাল কৃষ্ণ শর্মা এখনো পর্যন্ত কড়া ফলাফল দিয়েছেন, বিশেষ করে ড্রাগ মাফিয়াদের কেসে। গত 3 বছরে উনি 2বার ফাঁসির সাজা শুনিয়েছেন। তো আজকে এটাই দেখার বিষয় যে এই কেসের ফলাফল কি হতে পারে। কোথায় যাচ্ছ? স্যার রুমটা পরিষ্কার করব। আজ আমার বেডরুম পরিষ্কার করার দরকার নেই, কাল করো। যাও। প্রসিকিউশন কেসের গভীরে গিয়ে এটা প্রমাণ করেছে যে বিন্দা শেখকে খুন করার জন্য মুন্না পরওয়ালের কাছে যথেষ্ট কারণ ছিল, কিন্তু এখনো কোনো অস্ত্র পাওয়া যায়নি। পাওয়া যায়নি আঙুলের ছাপও। এখানে সমস্ত রকম প্রমাণ সার্কামস্ট্যান্সিয়াল। সেই কারণে কোনো অকাট্য প্রমাণ না থাকায় মুন্না পরওয়ালের উপর আরোপিত হত্যা ষড়যন্ত্র প্রমাণিত হয় না। এই আদালত মুন্না পরওয়ালকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। স্যার। কি? স্যার এটা এটা কি ধরনের ইয়ার্কি? স্যার এক্ষুনি আপনার বাড়িতে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। কি ভুলভাল বকছো তুমি? লাশ আপনার বেডরুমে ছিল স্যার। আমার বেডরুমে? কিন্তু আমি তো কিছুক্ষণ আগেই বাড়ি থেকে এখানে এসেছি। স্যার আমরাও আপনার বাড়ি থেকে আসছি। এই লাশটা 20 থেকে 22 বছরের একটা মেয়ে, কিন্তু একে এখনো চেনা যায়নি। এই ইনফরমেশন আমরা পেয়েছি আপনার সার্ভেন্ট রাজুর থেকে। স্যার এই লাশের ছবিটা আমরা আপনার বেডরুম থেকে পেয়েছি। না, আমি এই মেয়েটিকে চিনি না। স্যার আমাদের আপনার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। কেন? আপনার সন্দেহ হচ্ছে যে খুনটা আমি করেছি? স্যার আপাতত আপনার ফিঙ্গারপ্রিন্টসই যথেষ্ট, প্লিজ। এক্সকিউজ মি স্যার, অমৃতা দেবী দেখা করতে চান। বলুন, কি সাহায্য করতে পারি আমি আপনার? মিস্টার পাঠক, আমি চাইছি যে জাস্টিস শর্মার কেসটা আপনি লড়ুন। মহামান্য বিচারপতি সম্পর্কে আমি আজকে খবরের কাগজে পড়ছিলাম। পুলিশ ওনাকে গ্রেফতার করেছে। ওনার কাঁধে কোনো একজন মেয়েকে হত্যা করার দোষারোপ রয়েছে। সাক্ষী সমস্ত ওনার বিরুদ্ধে গিয়েছে, এমনকি ছুরির ওপর যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে সেটাও ওনার সঙ্গে মিলে গিয়েছে। না, শর্মা বাবু ওই মেয়েটাকে মারেননি। এই কথাটা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন? আমি বিশ্বাস করি যে শর্মা বাবু নির্দোষ। আচ্ছা, চলুন ওনার সঙ্গে দেখা করে খোঁজ নিচ্ছি। কেডি,
আমি তো এই মেয়েটাকে চিনতামও না। এই কথাটা তো আমিও বুঝতে পারছি না। এটা 2 বছর আগে খবরের কাগজে একটা আর্টিকেল বেরিয়েছিল, সেটা জেরক্স কপি, আপনি দেখুন, হয়তো কিছু মনে পড়ে যাবে আপনার। আচ্ছা, সেই জন্যই একে চেনা চেনা লাগছিল। এ তো অনেক আগেকার কথা। কেটে কয়েক বছর আগে আমি একটা ল কলেজের ফাংশনে গিয়েছিলাম। সেখানে চিফ গেস্ট হয়ে গিয়েছিলেন সম্ভবত আপনি, আর ওই মেয়েটি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটা নিয়েছিলেন আপনার হাত থেকে। হ্যাঁ কেটি, কিন্তু সেই দিনের পরে এই মেয়েটির সঙ্গে আর কখনো দেখা হয়নি আমার। আমি সত্যি বলছি কেটি। ডক্টর সাহেব, ওই রাত্রে ঠিক কি হয়েছিল? সেদিন সবকিছুই নর্মাল ছিল কেটি। আমি কোর্ট থেকে দুপুরবেলায় বাড়ি ফিরে এসেছিলাম। তারপর পুনা থেকে আমার মেয়ে চলে আসে আমাকে অভিনন্দন জানাতে, কারণ তার পরদিন আমার জন্মদিন ছিল। ও এসেছিল তো দুপুরবেলাতেই, কিন্তু সেই রাতেই ও আবার ফিরে যায়। একটু চিন্তিত লাগছিল, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপরে আমি কিচেনে খাবার বানাতে চলে যাই, কারণ কাজের লোক ছুটিতে ছিল। পরদিন আমার জন্মদিন ছিল। আমার মেয়ের ফিরে যাওয়ার পরে আমাকে অভিনন্দন জানাবার জন্য অমৃতা আসে। ওর সঙ্গে আমি কেক কাটি। এত রাত্রে অমৃতা দেবী আপনার বাড়িতে এসেছিলেন, কি সম্পর্ক ছিল আপনাদের দুজনের মধ্যে? স্ট্যান্ডার্ড হার্ট হাই স্কুলের নাম তো তুমি শুনেছ নিশ্চয়ই কেডি। অমৃতা ওই স্কুলের প্রিন্সিপাল হওয়ার সাথে তার মালিকও ছিল। প্রায় স্কুলের লিগ্যাল ম্যাটার্সগুলো সম্বন্ধে আমার সাথে কনসাল্ট করত। আর এইভাবেই আমাদের চেনা জানাটা বন্ধুত্বে পরিণত হয়। এইভাবে আস্তে আস্তে আমাদের এই বিশ্বাসটাই দৃঢ় হয় যে আমরা বৃদ্ধ বয়সে একে অপরে পরিপূরক হতে পারি। আমার একটা মেয়ে আছে 20 বছরের। আমি এটা বুঝতে পারছিলাম না যে ও এই সম্পর্কটাকে কিভাবে নেবে। আর অপরদিকে অমৃতার ভাই শরৎ একদমই চাইতো না যে আমাদের বন্ধুত্বটা আরো গভীর হোক। সেই জন্য আমরা দুজনে এই সিদ্ধান্তে আসি যে এই বন্ধুত্বকে কোনো সম্পর্কের নাম দেব না। আর তারপর কেক কাটার পর অদিতির ফোন আসে। হ্যালো। হ্যালো বাবা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মা। তুমি থাকলে কত ভালো লাগতো। আমি তোকে খুব মিস করছি মা। আমিও তোমাকে ভীষণ মিস করছি বাবা। আমি এখন স্টেশনেই আছি, তাহলে আমি এক্ষুনি বাড়িতেই চলে আসি। হ্যাঁ, চলে আয় মা, চলে আয়। কিছুক্ষণ পর অমৃতা নিজের বাড়ি চলে যায়। আর তারপর অদিতি এসেছিল সেখানে? না, ও আসতে পারেনি। ওর পুনা যাওয়ার ছিল কোনো আর্জেন্ট কাজে। ওর SMS এসেছিল। আর তারপর আমার একটু ঘুমের প্রবলেম আছে, সেই জন্য আমি ঘুমের ওষুধ খাই। আর কিছুক্ষণ টিভি দেখি। টিভি দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়ি। কি মজা হলো পিকনিকে, তোমাদের 3টে বন্ধু তো আসেই। তারপর কোথা থেকে একটা জোরে আওয়াজ হয়, আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি চারিদিকে অন্ধকার। আমি সোফা থেকে উঠি আর সোজা নিজের বেডরুমে চলে যাই। আমার এই রিয়ালাইজই হয়নি যে বাড়িতে কিছু হতে পারে। এই যে পিস্তল রয়েছে আপনার, কোথায় রাখেন আপনি সেটাকে? আমার স্টাডি লকারের মধ্যে। সেটার বিষয়ে আপনি ছাড়া আর কে কে জানে? আমি ছাড়া এটা তো শুধু অদিতি জানতো, কিন্তু ও তো সেই রাতেই পুনা চলে গেছিল। ইয়োর অনার, আজকের এই তারিখ, আজকের এই দিন শুধুমাত্র আমার জন্যই নয়, এই আদালতের জন্য খুব খারাপ দিন। ইটস আ স্যাড ডে। কখনো ভাবতেই পারিনি যে যেই লোকটাকে শুধু আমি না, পাঠক সাহেব ও আমরা সবাই ইয়োর অনার করে সম্মান দিয়ে এসেছি, আজকে সেই ব্যক্তি আমার সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে অপরাধী হয়ে। পেইনফুল। এনিওয়ে ইয়োর অনার, এই কেসটা খুবই সোজা। এরকমটা হয়েছিল যে রিয়া দেবীর লাশ শর্মা বাবুর ঘর থেকে পাওয়া যায়। ঘর থেকে না, বেডরুম থেকে, রক্তে মাখানো। ওনার মাথায় এইখানে গুলি চালানো হয় আর বুকের মধ্যে ছুরি চালানো হয়, আর সেই ছুরিতে শর্মা বাবুর আঙ্গুলের ছাপ পাওয়া যায়। আর রিয়া দেবীর মাথা থেকে যে গুলিটা পাওয়া যায় সেটা .32 বোর পিস্তল থেকে চালানো হয়। আর শর্মা বাবুর বাড়ি থেকে একটি লাইসেন্স পাওয়া যায়, যেটাও .32 বোর পিস্তলের। কিন্তু সবচেয়ে মজার বিষয় এটা হলো ইয়োর অনার, পিস্তলটা উধাও।
এটা কি করে হলো? হতেই পারে ইওর অনার, কারণ কি শর্মা বাবু তো এইটুকু এক্সপিরিয়েন্স আছে যে উনি মার্ডার ওয়েপন উধাও করে দেবেন যাতে কোনো প্রমাণ না থাকে। আর আমার এক্সপিরিয়েন্স এইটা বলে যেই দিন ওই পিস্তল পাওয়া যাবে ইওর অনার, শর্মা বাবুর আঙুলের ছাপও পাওয়া যাবে। কি শর্মা বাবু, আমি এমনিই বলছি না পাঠক সাহেব, আমি বলছি কারণ কি যেই রাতে খুন হয় সেই রাতে শর্মা বাবু আর রিয়া দেবী ছাড়া ওই ঘরে কেউ ছিল না, আর রিয়া দেবী তো নিজের ওপর গুলি চালাবেন না। আর এই কথাটা আমি প্রমাণও করে দেবো আমার পরের সাক্ষীর দ্বারা। জোসেফ বাবু, আপনি শর্মা বাবুর বাংলোর চৌকিদার, ওয়াচম্যান। হ্যাঁ স্যার। কারেক্ট। তো জজ সাহেবকে এখন এটা বলুন যে সেই দিন সেই রাত কারা কারা এসেছিল শর্মা বাবুর বাংলোতে, আর কারা কারা কখন গিয়েছিল। আজ্ঞে স্যার, জজ সাহেব দুপুরবেলা এসেছিলেন, তারপর আর উনি ফিরে যাননি। তারপর সাহেবের মেয়ে অদিতি ম্যাডাম আসলেন, আর মোটামুটি রাত 9টা কি 10টার সময় আবার ফিরে চলে গেলেন। আর তারপরে অমৃতা ম্যাডাম আসেন, উনি মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মতন ছিলেন ওখানে। তারপর উনিও ফিরে চলে যান রাত 12:30 নাগাদ। ব্যাস? ব্যাস। আর কেউ না? না স্যার, আর কেউ সেদিন আসেনি। কেউ আসেনি পাঠক সাহেব? আপনি এখানে আসতে চান? হ্যাঁ, আসতে তো হবেই জসপাল বাবু, কারণ আপনার সাক্ষী তো বলছে যে কেউই সেখানে আসেনি। আর যখন কেউ আসেনি তখন ওই রিয়া বলে মেয়েটি যাকে হত্যা করা হয়, যার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, এখানে এই মামলা লড়ছি, কেউ যখন আসেনি তো ও কোথা থেকে আসলো? কেউই আসেনি তাহলে? না মানে দেখেননি তো উনি ওকে আসতে, তো আপনি গিয়ে বসুন, আমি বুঝে নিচ্ছি ব্যাপারটা। আরাম করে নিন, একটু আরাম করে নিন। কি জোসেফ, ওই রাতে একটু হ্যাঁ স্যার, হুঁশেই ছিলাম। আচ্ছা, একদম হুঁশেই ছিলাম স্যার। আমি আমার কাজ একদম ঠিকঠাক করি স্যার। না কাজ পারফেক্ট ভাবে আপনি তো করেনি, কিন্তু সেদিন হুঁশে ছিলেন কিনা এই নিয়ে বিতর্ক চলতে পারে, কেননা রাজু বলুন আদালতকে, রাজু কে? স্যার, বাড়ির চাকরু। শর্মা বাবুর চাকর রাজু যখন তার স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরল তো ও আপনাকে বেহুশ দেখেছিল, নেশাগ্রস্ত অবস্থায়, আর সেখানে আপনার মাথার পাশে একটা খালি বোতল পাওয়া যায়, যেটার মানে এই দাঁড়ায় ওটা বোতলটা আপনি খেয়ে নিয়েছিলেন। এটাই উনি ওনার বয়ানে লিখেছিলেন। ওকে স্যার, খেয়েছিলেন না? খেয়েছিলাম। পুরোপুরি একদম। আসলে ব্যাপার কি স্যার, অ্যাকচুয়ালি আমাদের ওখানে ফেস্টিভ্যাল ছিল। হ্যাঁ, সেটা যাই হোক না কেন, কিন্তু ডিউটির সময় খেয়ে আপনি শুয়ে পড়েছিলেন তো যখন শুয়ে পড়লে তুমি, তখন তুমি এটা কি করে জানবে যে কে আসলো কে গেল? আর পাঠক সাহেব যখন ও খেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপরেও তো ও আসতে পারে, এটা হতেই পারে, তাই না? না, ও যখন খেয়ে শুয়ে পড়লো তারপরে হত্যাকারী আসলো, এরকমটা হতে পারে না। ইওর অনার, জাস্টিস শর্মা কোনো সাধারণ ব্যক্তি তো নন। এই আদালতে তিনি অনেকটাই গণ্যমান্য একজন বিচারক, আর ইনফ্লুয়েন্সিয়ালও। সরি ডিস্টার্ব করছি, কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল পজিশনেরই তো সদ্ব্যবহার করেছেন উনি। শর্মা বাবু, এই যে মেয়েটি রিয়া, আপনি ওকে আগে থেকেই চেনেন, এটা কি সত্যি? উকিল সাহেব, আমি জীবনে কয়েক হাজার স্টুডেন্টের সাথে দেখা করেছি, এই মেয়েটির সাথেও আমার কথা হয়, কিন্তু পার্সোনালি আমি একে চিনতাম না। মিথ্যে কথা বলছেন আপনি শর্মা বাবু, সত্যিটা আমি বলবো, আর মোটিভ অফ মার্ডারও প্রমাণ করব। ইওর অনার, একটু ভাবুন, শর্মা বাবুর বয়স 55 বছর, আর ওনার স্ত্রীর মৃত্যুর অনেক বছর হয়ে গেছে, আর হঠাৎ এক সুন্দরী 30 বছর বয়সের মেয়ে ওনার কাছে আসে সাহায্যের জন্য, এক স্ট্রাগলিং অ্যাক্ট্রেস। এনার বুদ্ধিভ্রম হয়, এনার ইচ্ছেগুলো আর ভালো থাকে না, তার জন্য আপনি রিয়ার সাথে এক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লেন, এবং আপনার যা বয়স তাতে আপনি তো এটা নিশ্চয়ই অনুভব করেছেন যে এই রকম যে অবৈধ সম্পর্কগুলো হয়, এইগুলোর বয়স খুব একটা বেশি হয় না। ইওর অনার, প্রিয়া এনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয়, ইনি ভয় পেয়ে যান, আর যে রাতে রিয়ার মৃত্যু হয় ওই দিন রিয়ার সাথে এনার যে কিছু ছবিগুলো ছিল সেগুলো ইন্টারনেটে আপলোডও করে। কি করেন আপনি জজ সাহেব? ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, কারণ ওনার রেপুটেশন নিয়ে প্রশ্ন উঠতো না, তাই জন্য। বড় ভালো প্ল্যানিং এর সাথে শর্মা বাবু রিয়াকে নিজের ঘরে ডাকেন, বেডরুমে ডাকেন, টাকা দেওয়ার জন্য। টাকা তো দিলেন না, মৃত্যু দিয়ে দিলেন, ছুরি দিয়ে কোপালেন, আর তারপর গুলিও চালালেন এখানে, হ্যাঁ, মাথায়। ইওর অনার, দিস ইজ আ কোল্ড ব্লাডেড মার্ডার। ডান। তুমি আর কিছু বলতে চাও কেডি? সর্বপ্রথম ইওর অনার, এটা মেনে নিচ্ছি যে জাস্টিস শর্মা রিয়াকে হত্যা করেছেন। যদি ইনি রিয়ার হত্যা করতেন তাহলে সেই দেহটা উনি বেপাত্তা করে দিতেন ইওর অনার, নাকি সেটাকে ওনার শোয়ার ঘরে সাজিয়ে রাখতেন যাতে লাশটা ওখানে পাওয়া যায় আর উনি ফেঁসে যান। এটাই তো হয়েছে ইওর অনার।
আমরা এখনো পর্যন্ত সেই বিষয়টার উপর গুরুত্ব দিয়ে আসছি যে জাস্টিস শর্মা রিয়াকে মেরেছেন কিনা। এইটা ভাবছি না যে এই হত্যা থেকে, এই ঘটনা থেকে সব থেকে বেশি লাভ কার হলো। আমি এই কারণে বলছি ইওর অনার, আমার পুরো বিশ্বাস রয়েছে যে যেই ব্যক্তির এই ঘটনা থেকে পুরোপুরি লাভ হয়েছে সেই জাস্টিস শর্মাকে এই ঘটনাটায় ফাঁসিয়েছেন। তুমি বলতে কি চাইছো কেডি? জাস্টিস শর্মা একজন গণ্যমান্য বিচারক ছিলেন, কিন্তু এই দোষারোপের পর আজ এখানে দাঁড়িয়ে রয়েছেন অভিযুক্ত হিসেবে কাঠগড়ায়। এটা স্পষ্ট ইওর অনার যে এটা কারোর চাল। আমার তো মনে হচ্ছে এটা আপনার চাল কেসটাকে ঘোরানোর জন্য। না, যদি পাঠক সাহেব যেরকমটা বলছেন হত্যাকারী অন্য কেউ, তাহলে তার সুবিধা হতো জজ সাহেবকে, আই এম সরি, শর্মা বাবুকে ফাঁসানোর পরে তো প্রমাণ তো করুন যে হত্যাকারী অন্য কেউ। কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো করবো ইওর অনার, আর প্রমাণ রয়েছেও আমার কাছে। খুবই তাড়াতাড়ি কিছু সময়ের মধ্যেই আসল হত্যাকারীকে ওই কাঠগড়ায় এসে দাঁড় করাবো, কিন্তু তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার সামান্য জ্ঞান আমি বাড়াতে চাইবো। সম্ভবত যেই পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে সেটা আপনি মন দিয়ে পড়েননি। রিয়ার মৃত্যু ছুরির আঘাতে হয়নি জয়সওয়াল বাবু, মাথায় গুলি লাগার কারণে হয়েছে। .324 বোর গুলি লাগার পর যতটা রক্ত ছিল ওনার শরীরে সেটা বেরিয়ে গিয়েছিল। যে সময় ছুরি মারা হয়েছিল ওনাকে, পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে উনি মৃত ছিলেন। আর রইল প্রসিকিউটর সাহেবের বক্তব্য যে পিস্তল এখনো উদ্ধার করা হয়নি। এ বিষয়ে আমি বলতে চাইবো যে এত গণ্যমান্য একজন বিচারক এতটুকু তো নিশ্চয়ই জানবেন যে যদি ইনি নিজের লাইসেন্স রিভলভার দিয়ে কাউকে হত্যা করেন তাহলে দোষারোপ তো এনার কাছেই আসবে। আর যখন এনারই সেই লাইসেন্স রিভলভার, তাহলে আঙুলের ছাপ ও ওই রিভলভারে এনারই হবে। যাই হোক ইওর অনার, এখনো পর্যন্ত ওই হত্যার অস্ত্রটা উদ্ধার করা হয়নি, তাই ওই রিভলভারকে নিয়ে কোন রকম বিতর্কে যাওয়া ঠিক হবে না। ইওর অনার, আমি এটা মনে করি যে জাস্টিস শর্মা নির্দোষ, আর এই কারণেই আমি ওনার কেসটা নিয়েছি। যখন আমি ওনার কেসটা নিলাম তখন আমি খোঁজ নিলাম যে এনার শত্রু কে কে থাকতে পারে যারা এনার ওপর এই দোষারোপটা এনে এনাকে আঘাতপ্রাপ্ত করতে চান। আমি আমার সহায়ক বরুণকে এনার পার্সোনাল ডায়েরি থেকে, এনার ঘরের এন্ট্রি রেজিস্টার থেকে নামের তালিকা বানাতে বললাম। সেই নামগুলোতে এরকম কোনো নাম আমি পেলাম না ইওর অনার যাতে আমার সন্দেহ হয়। তারপর আমি এনার ফোন কলের রেকর্ড চেক করলাম। মোবাইল থেকে ইওর অনার কিছু পাইনি আমি, কিন্তু এনার ল্যান্ডলাইন ফোন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসলো। ঘটনার দিন রাত 2টোর সময় এনার ল্যান্ডলাইন থেকে একটা ফোন করা হয়েছিল, যখন 12:30টার সময় আপনি শুয়ে পড়েছিলেন। আগে হ্যাঁ, 12:30টার সময় ঘুমিয়ে পড়েছিলেন। রাত্রির 2টোর সময় ল্যান্ডলাইন থেকে কল করা হয়। কে ছিল ওটা? আপনিই তো বলেছিলেন যে ওই বাংলোর ভেতরে 2জন ব্যক্তি ছিলেন। মিস্টার শর্মা যখন ঘুমোচ্ছিলেন তো সম্ভবত রিয়া জেগেছিলেন। রিয়া, হাউ ইন্টারেস্টিং। রিয়া অলরাইট। তাহলে রিয়া কেন ল্যান্ডলাইন ইউজ করেছিল? মোবাইল ইউজ করতে পারতো। আপনি কি আজকাল আপনার হোমওয়ার্ক ঠিকমতো করছেন না? মনোযোগ দিন নিজের কাজে। ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে স্পষ্টভাবে এটা লেখা হয়েছে যে রিয়ার শরীর থেকে, ওর মৃতদেহ থেকে, শরীরের আশপাশ থেকে কোনো রকম মোবাইল ফোন পাওয়া যায়নি। তো যখন কারোর কাছে মোবাইল ফোন থাকে না, ও ল্যান্ডলাইনের ব্যবহার করে থাকে। ইওর অনার, ফোন কে করেছে তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোন কাকে করা হয়েছিল। তালিকা থেকে এটা পাওয়া যাচ্ছে যে ওই ফোনটা পপ্পু পডওয়াল নামে এক ব্যক্তিকে করা হয়েছিল। এই ব্যক্তি সেই যার ভাইয়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ কয়েকদিন আগেই। আর এই কেসটার জাজ জাস্টিস শর্মা ছিলেন ইওর অনার। গুরুত্বপূর্ণ বিষয় এটা যে যেই রাতে রিয়াকে হত্যা করা হয় তার পরের দিনই সেই কেসটার শুনানি হওয়ার কথা ছিল। ইওর অনার, আমি পপ্পু পডওয়ালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মাইয়ারের ব্যাপারে আমার কিছু যায় আসে না। আপনি কেন আমার এখানে খাড়া করাইছেন বলুন তো? না, খাড়া করা হয়েছে কেননা এইটা জানার চেষ্টা করা হচ্ছে যে আপনি রিয়াকে জানতেন কিনা। রিয়া? আমি কোনো রিয়া নামের মাইয়ারে চিনি না। আমি রিয়া নামে কোনো মাইয়ার সঙ্গে আজ পর্যন্ত দেখা করি নাই।
তো করেন নাই যখন, তো উনি আপনাকে রাত 2টোর সময় ফোন কেন করেছেন? আমারে তো কেউ ফোন করে নাই, কোনো রং নাম্বার হবে সাহেব। মানে রং নাম্বার লাগলো আর আপনি 11 মিনিট ধরে কথা বলতে থাকলেন রং নাম্বারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে সাহেব, মনে পড়ছে। এক মাইয়ার ফোন আইছিল তো বটে। আসলে কি জানেন সাহেব, হ্যাঁ, রাত 2টার সময় যদি অল্প বয়সী কোনো মাইয়ার ফোন আসে তো একটু আধটু গল্প গাছা করতে তো ভালোই লাগে না। কিন্তু হ্যাঁ, আমার তো কপালটাই পোড়া। সারা মুম্বাইয়ের ফোন চাইরা ও আমারই রং নাম্বারে ফোন করলো। কয়েন তো বলুন। তো বলুন যে চন্দন বারের মালিক আপনি? হ্যাঁ, কেন? না, কেননা চন্দন বারে আপনার যে কর্মচারী রয়েছেন ওনার বক্তব্য অনেক এরকম ছিল। এই মেয়েটা তো স্যারের একেবারে খাস। খাস? হ্যাঁ, স্যার একে নিয়ে একটা ছবিও তৈরি করছে। এ তো হিরোইন হতে এসেছে। মানে আপনি ওনাকে আপনার ফিল্মে হিরোইন করতে চাইছিলেন, এরকমটা কথা দিয়েছিলেন আপনি ওনাকে, আর এখন চিনতে অস্বীকার করছেন। কেন মিথ্যা কথা বলছেন? হ্যাঁ সাহেব, মিথ্যা তো আমি কইছিলাম, কারণ আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না স্যার। এমনি আমার রেকর্ড খুব খারাপ। না, এটা বলুন যে ওই রাতে কেন গিয়েছিলেন রিয়া ওই জাস্টিস শর্মার কাছে? কোনো বিশেষ কাজে গিয়েছিলেন হয়তো, আপনি পাঠিয়েছিলেন হয়তো। আরে স্যার, আমি কেন ওরে জজ সাহেবের ওখানে পাঠাবো কন্ত? আমি এসবের কিচ্ছু জানি না। মায়াটা যদি বাঁচা থাকতো তো নিশ্চয়ই কইতো, আমি কিচ্ছু জানি না। নিচে থাকলে আমরা সবাই এখানে থাকতামই না এখন। চলুন বলুন, সত্যিটা কি বলুন। স্যার আমি সত্যি কথা কইতে আছি, সেই রাতে আমি আলিবাগে ছিলাম স্ত্রী আর পোলার সাথে। আচ্ছা, আলিবাগে ছিলেন। জাস্টিস শর্মা কি বলছিলেন আপনি? আপনি 12:30টার সময় টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছিলেন। আগে হ্যাঁ। তার মানে আপনি যখন জেগে উঠলেন তখন ঘরে অন্ধকার ছিল। বলতে চাইছি যে টিভি বন্ধ ছিল। আগে হ্যাঁ। কিন্তু আপনি তো বলছিলেন যে আপনি টিভি দেখতে দেখতে শুয়ে পড়েছিলেন, ওই সময় টিভি অন ছিল। আমার তো খুব ভালোভাবেই মনে আছে, আমি টিভিটা বন্ধ করিনি। যদি আপনি টিভি বন্ধ করে না থাকেন তাহলে আপনি ছাড়া সেদিন সেই ঘরে শুধুমাত্র রিয়া ছিল, যাকে হত্যা রাত 2:30টার সময় করা হয়ে গিয়েছিল। যদি রিয়া লাইটস বন্ধ না করে তো কোনো তৃতীয় ব্যক্তি করেছিলেন। যার মানে এটা দাঁড়ায় যে আপনারা দুজন ছাড়া কোনো তৃতীয় কেউ ছিল ওই ঘরে যে এই লাইটগুলো বন্ধ করে। ইওর অনার, এই যে ঘরের লাইটগুলো বন্ধ করা, ঘরের জিনিসপত্র ঠিক মতো রাখা, এগুলো সবই অভ্যাসের কাজ যেগুলো ঘরের মহিলারা করে থাকেন বা বাড়ির কাজের লোক। হ্যাঁ সাহেব, আমি তো সকালে এসেছি সাহেব, আমি তো কিছুই করিনি সাহেব। এই যে ইন্সপেক্টর কামরে রয়েছেন, খুবই সহজ পদ্ধতি রয়েছে ওনার কাছে সত্যিটা বের করে আনার। 2 মিনিটেই সেটা বের করে নিয়ে আসেন। কি করতে চাইবেন? না না সাহেব, বলছি আপনাকে সাহেব। বলুন না। সাহেব, আমি আমার বউ আর বাচ্চা অনেক আগে গিয়েছিলাম সাহেব। কিছুক্ষণ পরে যখন সাহেব আমি যখন বাইরে বেরোলাম তখন দেখলাম হলে টিভি চলছে আর সাহেব ঘুমাচ্ছিলেন। তারপর আমি ভিতরে যাই আর টিভি বন্ধ করে দিই সাহেব। আচ্ছা, তো ঘরের ভেতরে প্রবেশ কি করে করলেন আপনি? ওই সাহেব, ঘরের পিছনে যে কিচেনের দরজা আছে তার একটা চাবি আমার কাছে আর একটা চাবি জোসেফের কাছে সাহেব দিয়ে রেখেছিল, যাতে আমরা যে কোনো সময় সাহেবের ঘরে আসতে পারি, সাহেবকে কোনো রকম ডিস্টার্ব না করি। আর তারপর কি হলো? সাহেব, আমি আমার ঘরে যাই আর শুয়ে পড়ি। না, তাহলে আপনি পুলিশকে মিথ্যে কথা বললেন কেন যে আপনি সকালে এসেছিলেন? সাহেব, আমি ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব, আমি ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব। যখন আমি লাইট বন্ধ করতে যখন কিচেনের দিকে যাচ্ছিলাম তখন রাস্তায়। ভালো হইরা চিনিস তো আমারে? দেখ, এটা বড় লোকেদের মধ্যে ব্যাপার, মাঝখানে পড়লে তো আমি কিন্তু কাউরে ছাড়ি না, বুঝছস? আমি ভাবলাম জজ সাহেব আর পাপ্পু পাড়ালের মধ্যে কোনো লেনদেন আছে, আর যখন ওই মেয়েটার লাশ পাওয়া গেল তখন আমি ভয় পেয়ে গেছিলাম সাহেব। আমি এইসব ব্যাপারে জড়াতে চাইনি সাহেব, এই জন্য আমি মিথ্যে বলি। তো পুরোপুরি ফেসে গিয়েছেন আপনি পাপ্পু বাবু। কি করছিলেন আপনি শর্মাবাবুর বাড়িতে সেই রাতে? দেখুন স্যার, আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমি তো শুধু শর্মা সাহেবকে স্ক্যান্ডেলে জড়াতে চাইছিলাম, ব্যাস। Welcome to Beaten World.
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না মানে রিয়ার সাহায্যে, রিয়ার দ্বারা শর্মা সাহেবের কোন রকম বদনাম করা, এরকম কোনো প্ল্যান করেছিলেন আপনি? হ্যাঁ সাহেব, কিন্তু ওখানে ঘরে যাওয়ার পর রিয়া হঠাৎ কইরা ভয় পেল। হেল লাইগাই তো আমারে জোর কইরা ঘরে ঢুকতে হইল। আপনার কথা মতো ওখানে গিয়েছিলেন কি 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 করার জন্য একটু বুঝিয়ে বলুন না আমাদের। শর্মা সাহেব আমার ভাইয়ের কেসে জজ ছিলেন। আমার উকিল কইছিল যে উনি আমার ভাইরে ফাঁসি সাজা দেবেন। কইছিল এনার হিস্ট্রি এমন। আপনি এরকমটা ভাবলেন যে কেননা রিয়াকে ব্যবহার করা যাক এই শর্মা সাহেবের বিরুদ্ধে ফাঁসানো যায় ওনাকে, এরকমটা? হ্যাঁ স্যার, আমি মতলব মারছিলাম যে বদনাম কইরা শর্মা সাহেবরে কেস থেকে আউট কইরা দিব। আমি রিয়ারে অফার দিছিলাম, ওরে পটাইলাম, ও রাজি হইল। আর আমি করলাম কি, শর্মা সাহেবের বাড়িতে সারাদিন নজর রাখতে শুরু করলাম। আমি দেখলাম কি ওয়াচম্যানের কাছে পিছনের দরজা চাবি আছে, আর সুযোগ পাইয়াই আমি ওই চাবির কপি কইরা নিলাম। আমি ওই চাবিটার 2টা ডুপ্লিকেট বানাইলাম, একটা রিয়ার জন্য আর এক সেফটিতে। আমার ভাইয়ের কেসটার শুনানির আর একদিন বাকি ছিল। আমার আইডিয়া অনুসারে রিয়া ওনার আর শর্মা বাবুর কলেজের কিছু ফটো ইন্টারনেটে দিয়ে দেয়। তারপর রাতের সময় আমি রিয়ারে শর্মা বাবুর ঘরে পাঠাই। রাতে 1টার সময় রিয়া শর্মাবাবুর বেডরুমে পৌঁছায়। আমি এই কাজ করতে পারবো না পাপ্পু। আরে পাগল হইয়া গেছিস নাকি? আরে ওকে যদি না ফাঁসাই তো আমার ভাই মইরা যাইব। চুপচাপ আমি যা কইতে আছি তাই কর। তুই আমার সিনেমায় হিরোইন হইতে চাস তো? চুলোয় যাক তো সিনেমা, আমি জেলে যেতে চাই না, বুঝলি? আমি ওরে প্রচুর বুঝাই সাহেব, কিন্তু ও তো নিজের জিদে অনর। হেল্লাই গাই তো আমি চান্স নিলাম আর শর্মাবাবুর ঘরে ঢুইকা পড়লাম। শর্মা সাহেবের ঘরের ভেতরে আপনি ঢুকলেন, আপনি রিয়াকে মানানোর চেষ্টা করলেন, কিন্তু রিয়া যখন মানলো না তখন আপনি ওনাকে খুন করলেন। আরে আরে কি কইতে আসেন সাহেব আপনি? শুধু যেহেতু আমার একটা ক্রিমিনাল রেকর্ড আছে আপনি এইটাই ধইরা লইলেন যে আমি মার্ডার করছি? যখন আমি ভিতরে ঢুকলাম আমি দেখলাম যে ও আগেই মইরা গেছে। আর আপনি কইতে আছেন যে ও 2:30টার সময় মরছে। 2:30টার সময় রাস্তাতে পুলিশ আমার চালান কাটছে, আমার কাছে রসিদও আছে। চিন্তার কিছু নেই, আমি জানি যে এই হত্যাটা আপনি করেননি। যাই হোক না কেন, আপনি তো এটা স্বীকার করলেন যে রিয়াকে আপনি পাঠিয়েছিলেন ওখানে। না না, মাথা কাজ করছে না আমার। সিরিয়াসলি ইওর অনার, আমি বুঝতে পারছি না পাঠক সাহেব আপনি। সবুর করুন, বলে দিচ্ছি, ধীরে ধীরে খুলে বলছি গল্পটা। ইওর অনার, আমি জাস্টিস শর্মার কন্যা অদিতিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অদিতি, ওই রাতে হঠাৎই কেন চলে গেলেন আপনি? সত্যি কি কলেজের কোনো কাজ এসে গিয়েছিল, নাকি আপনার বাবা আর অমৃতা দেবীর মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা জানতে পেরে গিয়েছিলেন? কেউ বলেছিলেন আপনাকে এই দুজনের ব্যাপারে? সম্ভবত সে কি নাম, রাজুর স্ত্রী কমলা বলেছিল আপনাকে? না, রাজু। ওই আমাকে ফোন করে বলে যে সাহেব কারো প্রেমে পড়েছেন। আর সেই রাতে আমি বাবাকে অমৃতার সাথে ফোনে কথা বলতে শুনি। অমৃতা, অদিতি এখন বাড়িতে এসেছে। আমি ভীষণ রেগে যাই।
আমি তখনই ঠিক করিনি আর এক সেকেন্ডও আমি এই বাড়িতে থাকবো না, আর সোজা স্টেশন চলে যাই আবার পুনা ফিরে যাবার জন্য। আর ওখানে ওয়েট করতে করতে আমি বাবাকে ফোন করি রাত 12টার সময়। হ্যালো বাবা, হ্যাপি বার্থডে। আর তারপর কথা বলার পর আমি থাকতে পারলাম না, আর আমি বললাম যে আমি বাড়ি ফিরে আসছি। কিন্তু তারপর ও সেলফোন আছে, সেলফোন কোম্পানি অনুযায়ী সেলফোনের একটা লোকেশন ট্র্যাকিং ডিভাইস হয়। তো ওই সময়ে আপনার সেলফোন আপনার বাবার বাড়িতেই লোকেটেড ছিল রাত 2:30টার সময়। তো আপনি আসলেন, খারাপ লাগলো আপনার, আপনি বাবাকে উইশ করতে আসলেন আর উইশ না করেই আপনি চলে গেলেন। হ্যাঁ, আমি যখন বাবার সাথে দেখা করতে গেলাম তখন আমি ওখানে অমৃতাকে দেখলাম বাড়ি থেকে বেরোচ্ছে, আর অমৃতাকে ওখানে দেখে আমি খুব রেগে গেলাম, আর সেই জন্য আমি ওই ট্যাক্সিওয়ালাকে কল করি, আর ওতে করে আমি পুনা ফিরে যাই। এই কথাটা আপনি আগে কেন বললেন না? কারণ ভেবেছিলাম কথাটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই জন্য আমি বলিনি। ওকে, বসুন। দ্যাটস অল, ইওর অনার। ইওর অনার, এটার মানে এই যে অদিতিও হত্যা করেনি? মিস্টার জাসওয়াল, আমার এই কেস সম্পর্কে আপনাকে কিছু বলার আছে। আমি জানি যে পিস্তলটা কোথায় আর কে লুকিয়েছে। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আপনার যা কিছু বলার আছে এখানে কাঠগড়া এসে বলুন। আগে আমি অমৃতার ভাই শরৎ। একটু আগেই আপনি বললেন যে আপনি জানেন যে পিস্তলটা কে লুকিয়েছে, বলুন। ওই দিন যেদিন অমৃতা বাড়িতে আসে সেদিনও খুব টেনশনে ছিল। তখন আমি ভাবলাম এখন ওকে আর বুঝিয়ে কোনো লাভ হবে না, আর তারপর আমি সোজা শর্মা বাবুর বাড়িতে যাই ওনাকে দেখে নিতে। আর যখন আমি ওখানে পৌঁছাই তখন আমি একটা গুলির শব্দ শুনতে পাই, আর আমি ওখানেই দাঁড়িয়ে যাই। আর তারপর শর্মা বাইরে বেরিয়ে আসে, আর ওনার হাতে একটা পিস্তল ছিল। সাহেব, শরৎবাবু, আপনি শর্মা বাবুর হাতে পিস্তল দেখেছিলেন? আপনি শর্মা বাবুকে পিস্তল লোকাতেও দেখেছিলেন? আমি ওনার হাতে একটা পিস্তল দেখতে পাই, যেটা উনি গার্ডেনে একটা গামলার পিছনে লুকিয়ে দেন। ইওর অনার, আমার মনে হয় যে আমরা মার্ডার ওয়েপনের খোঁজ পেয়ে গেছি, আর আমি আদালতের কাছে রিকোয়েস্ট করব যে পুলিশকে পাঠিয়ে এই মার্ডার ওয়েপন এখানে আনা হোক। মিস্টার কামলে, আপনি এখনই শর্মাবাবুর বাড়ি যান আর ওই মার্ডার ওয়েপন খুঁজে আনুন। হ্যাঁ স্যার। শরৎবাবু, যখন আপনি জানতেন যে শর্মাবাবু ওখানে পিস্তল লুকিয়েছেন, তাহলে আপনি এই কথাটা পুলিশের সামনে বললেন না কেন? সাহেব, আমি ওই দিন খুব ভয় পেয়ে যাই, আর এই জন্যে তাড়াতাড়ি আমি বাড়ির দিকে চলে যাই। আর তারপর দিন এটা শুনলাম যে যে পুলিশ শর্মাবাবুকে অ্যারেস্ট করেছে মার্ডারের জন্য। তখন আমার মনে হলো যে এবার বিচার হবে, কিন্তু আদালতের মধ্যে বসে বসে কোনো একটা কিছু আমাকে কুরে কুরে খাচ্ছিল, আর এরকম মনে হচ্ছিল এই সবের মধ্যে উনি কোনোভাবে না বেঁচে যায়। এই জন্য আমি তাড়াতাড়ি এখানে এসে সব বলে দিই। সাহেব, মিথ্যে! এডিএ মিথ্যা কথা বলছে। ও প্রথম থেকেই আমাকে ঘৃণা করে। ও ভয় পায় যদি অমৃতা আর আমার বিয়ে হয়ে যায় তাহলে অমৃতার পুরো প্রপার্টি আর অমৃতা স্কুল ওর হাত থেকে বেরিয়ে যাবে। শরৎবাবু, বসুন না, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ইওর অনার, আমি অমৃতা দেবীকে কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এইমাত্র আপনার ভাই বললেন যে আপনাকে চিন্তিত দেখলেন যখন সেই সময় উনি শর্মাবাবুর সঙ্গে দেখা করতে চলে গেলেন ওখানে। কি হয়েছিল আপনার? কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত ছিলেন ওই রাতে? হ্যাঁ, আজ আমার মেয়ে অদিতি এসেছিল, তারপর ফিরে গেছে। আমার মনে হচ্ছে না যে ও কোনো কাজের জন্য ফিরে চলে গেল। আপনার কি মনে হচ্ছে? অমৃতা, মনে হয় ও আমার সঙ্গে তোমাকে ফোনে কথা বলতে শুনে ফেলেছিল, সেই জন্য ও ফিরে চলে যায়। এতে ওকে কোনো দোষও দেওয়া যায় না, তার কারণ এই দুনিয়ায় আমি ছাড়া ওর আর কেউই নেই। আর তার উপরে অদিতি আমার জীবনের এক অত্যন্ত অবিচ্ছেদ্য অঙ্গ। আমার কারণে ও কোনো দুঃখ পাক, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না অমৃতা, একদমই সহ্য করতে পারবো না। আর সেই জন্য আমাদের এই সম্পর্ক আরো গভীর হওয়ার আগেই, যাতে আর নতুন কোনো রূপ না নিতে পারে, আমি চাই যে এসব এখানেই শেষ হয়ে যাবে, ব্যাস। ইনফ্যাক্ট আমি এটাও চাই যে আজকের পরে তুমি তোমার লিগ্যাল ম্যাটার্সগুলো কনসাল্ট করার জন্য অন্য কাউকে খুঁজে নাও।
অন্য কাউকে খুঁজে নাও। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন আমাকে হতাশ দেখে হয়তো শরতের রাগ হয়ে গেছিল, আর ও চলে গেল শর্মাবাবুর বাড়িতে। হ্যাঁ, তো কি মনে হয় আপনার? আমি বুঝতে পারছি না যে শর্মাবাবু আর খুন। না, আমার বিশ্বাস হচ্ছে না যে খুনটা উনিই করেছেন। কিন্তু শরৎ মিথ্যা কথা কেন বলবে? শরৎ মিথ্যা কথা বলছে না। আমার বিশ্বাস হচ্ছে না যে খুনটা উনিই করেছেন। কিন্তু শরৎ মিথ্যা কথা কেন বলবে? শরৎ মিথ্যে কথা বলছে না। মিথ্যা তো আপনি বলছেন অমৃতা দেবী। এবার দেখুন না, আপনি মিথ্যা কথা বলেছিলেন শর্মা বাবুকে যে আপনি বিবাহিত নন, যেখানে আপনি আগে থেকেই বিবাহিত, আপনার আগের স্বামী মৃত্যু হয়ে গিয়েছে। ধনী ব্যক্তি ছিলেন, আর ওনার টাকা দিয়েই আপনি আপনার এই যে স্কুল সেটা তৈরি করেন। স্কুলের যখন প্রসঙ্গ আসলো তো তখন যে ব্যাংকে আপনার স্কুলের খাতা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি আমি, সূচি বার করেছি আমি, জানতে পারলাম যে 9,55,00,000 টাকার ঋণ রয়েছে আপনার ওই স্কুলের। এই সব জিনিসের এই কেসের সাথে কি মানে আছে? না, ওই এটা আছে যে ব্যাংক থেকে আপনাকে ওই অর্ডার পাঠিয়েছিল না, টেক ওভার অর্ডার, যে যদি আপনি ওদের টাকাটা ফেরত দিতে না পারেন তো নিয়ে নেবে আপনার এই স্কুলটাকে, টেক ওভার করে নেবে। আর যদি আপনার এই স্কুলটাকে বাঁচাতেই হতো তো আপনাকে শর্মা সাহেবের মতোই এরকম উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন প্রভাবশালী কোনো ব্যক্তি দরকার ছিল আপনার। আর এই কারণে আপনি শর্মাবাবুকে ফাঁসিয়েছিলেন। কিছুটা দূর পর্যন্ত আপনি সফল হয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনার জন্য অদিতি মাঝখানে চলে আসলো। আর সেই রাতেই দেখুন না, শর্মা বাবু আপনার সঙ্গে সম্পর্ক ভাঙার একটা কথা বললেন। আর তার কিছু সময় পরই অদিতির ফোন আসলো, আর আপনি জানতে পারলেন যে অদিতি বাড়ি ফিরে আসছে। তো আপনি চলে তো গেলেন ওখান থেকে, কিন্তু যেতে যেতে আপনি ওই যে চাবি রয়েছে সেটা সঙ্গে নিয়ে গেলেন। আপনি জানতেন যে শর্মা বাবু তার ওই পিস্তল তার স্টাডির লকারে রাখতেন। উদ্দেশ্য আপনার এটা ছিল যে আপনি ফিরে আসবেন আর অদিতিকে প্রাণে মেরে ফেলবেন। আর আপনি ফিরলেন 2 ঘন্টা পর। তো হলো এটা যে আপনি রিয়াকে চিনতে ভুল করে ফেললেন, আর আপনি রিয়াকে অদিতি ভেবে ফেললেন। আপনি ঢুকেছিলেন ওই পিস্তলটা নিয়ে শোয়ার ঘরে, ওই বেডরুমে অদিতিকে মারতে, কিন্তু ওখানে অন্ধকার ছিল, আপনি ঠিক মতো দেখতে পেলেন না। আপনি রিয়াকেই অদিতি ভাবলেন আর ওকে গুলি মেরে দিলেন। আর তারপরেই আপনি সেখান থেকে পালিয়ে গেলেন। এই কথাটার কি প্রমাণ আছে আপনার কাছে? আরে দেখুন না, মনেই থাকে না আজকাল কিছু আমার। এই রুমালটাকে নিশ্চয়ই চিনতে পারছেন আপনি। হ্যাঁ, এই রুমালটা আমারই। হ্যাঁ, জানি আমি যে এটা আপনারই রুমাল। এই যে রুমালটা রয়েছে সেটা পরের দিন সকালে শর্মা বাবু তার শোয়ার ঘরে তার বেডরুমে পেয়েছেন। এইটা বলুন যে আপনি তো জানেনই ওই বেডরুমের দিকে, তাহলে আপনার রুমালটা বেডরুমে কি করে পৌঁছলো? আমি কি করে জানবো? না না, আপনার রুমাল, আপনার তো জানা উচিত এটা। আপনি বলুন, গল্পটা তো আপনি বানাচ্ছেন না। আমি গল্পটা বানাচ্ছি না, গল্পটা বলছি। অদিতি যখন আপনাকে ঘরের বাইরে দেখলো সে সময় রাত 2:40 হয়ে গিয়েছে। আপনি তো 12:30টার সময়ই সেখান থেকে চলে গিয়েছিলেন। তো তার 2 ঘন্টা 10 মিনিট পর আপনি কি করছিলেন ওখানে? শরৎ শর্মাবাবুকে গান লোকাতে দেখেছিল, তার কি হবে? ইওর অনার, আমাদের যে জায়গার কথা বলা হয়েছিল সেখানে পিস্তল পাইনি। আরে কি কথা বলছেন আপনি? আপনি আপনি ভালোভাবে খোঁজেননি হয়তো। ওই পিস্তলটা ওখানেই থাকা উচিত যেখানে আমি বলেছিলাম। হ্যাঁ, কিন্তু ওখানে পাওয়া যায়নি।
ইওর অনার, এটার মানে এই দাঁড়ায় যে শরৎবাবু মিথ্যা কথা বলছেন, শর্মাবাবু ওখানে পিস্তলটা লুকোননি, শর্মাবাবু নির্দোষ। আরে সাহেব, এটা সত্যি না। ইন্সপেক্টর সাহেব, আপনি হয়তো ভালো করে খোঁজেননি। আপনি আপনি ওই গামলার পিছনে দেখেছেন? হ্যাঁ, কিন্তু ওখানেও পাইনি। আরে কি করে দেখতে পেলেন না? বন্দুক ওখানেই আছে, আমি নিজে দেখেছি, বন্দুক ওখানেই। শরৎবাবু, কেন আপনি একজন পুলিশের সঙ্গে তর্ক করছেন? মেনে নিন যে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি শর্মাবাবুকে ওখানে পিস্তলটা লুকোতে দেখেননি। আরে না সাহেব, গান ওখানেই আছে, আমি বলছি গান ওখানেই আছে সাহেব, আমি নিজে দেখেছি। না, সেখানে নেই, তার মানে হতে পারে যে শর্মাবাবু বার করে নিয়েছেন। আরে আমি নিজে লুকিয়েছিলাম, তাহলে শর্মা কি করে? অর্ডার অর্ডার। আচ্ছা, আপনি লুকিয়েছিলেন পিস্তলটা ওখানে, তার মানে খুনটাও আপনিই করেছেন। আমি কোনো খুন করিনি সাহেব, আমি শুধু গানটাকে লুকাতে গিয়েছিলাম। খুনটা তো অমৃতাই করেছে। শরৎ, মুখ বন্ধ রাখ নিজের, ইডিয়েট। না না, এখন মুখ বন্ধ রেখে আর কি হবে? বিড়াল তো থলি থেকে বেরিয়ে এসছে। আই মিন, দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। চলুন না, বলুন না প্লিজ, কি হয়েছিল? হ্যাঁ, আমি রিয়াকে অদিতি ভেবে মেরেছি। সাহেব, ওই দিন অমৃতা আমার বাড়িতে এসে সব বলে দিয়েছিল সাহেব। এক তো ওখানকার চাবি নিয়ে এসেছিল, আর দ্বিতীয়ত ও ওই পিস্তলের ওপরে নিজের ফিঙ্গারপ্রিন্টস মুছতেই ভুলে গিয়েছিল। তো তারপর যখন অদিতি তার বক্তব্যে বলল যে ও রাত 2:40 অমৃতাকে ঘরের বাইরে দেখলেন, তো আপনি ভয় পেয়ে গেলেন। আপনার মনে হলো যে আপনার বোন ধরা পড়ে যাবে, আর আপনার বোনকে বাঁচানোর জন্য আপনি এই মিথ্যা বক্তব্যটা রাখলেন এই আদালতে যে শর্মাবাবু ওই পিস্তলটা ওখানে লুকিয়েছেন। কিন্তু কেডি, ওই পিস্তলটা কোথায়? সরি ইওর অনার, বলুন না। ইওর অনার, আমি জানতাম যে এই পিস্তলটা শর্মাবাবুর বাড়িতেই কোথায় লুকানো হয়েছে, তাই আজ সকালে আদালতে আসার আগে আমি এই পিস্তলটাকে খুঁজতে ওনার বাড়িতে গিয়েছিলাম। ক্ষমা চেয়ে নিচ্ছি অনার, যে পিস্তলটা পেয়ে যাওয়ার পরেও আমি এটাকে লুকিয়ে রেখেছিলাম। প্রথম থেকেই আমার সন্দেহ ছিল অমৃতা দেবী আর শরৎবাবুর ওপর। আমি জানতাম যে শরৎবাবু শুধুমাত্র নাটক করছেন এদের দুজনের সম্পর্কটা পছন্দ না করার। অনার, আমি এই কথাটা শুধুমাত্র এই কারণে লুকিয়েছি যাতে আদালতে তিনি স্বীকার করেন যে হত্যাটা ইনি করেছেন। অমৃতা আর শরৎ দুজনে যেহেতু নিজেদের অপরাধ স্বীকার করেছে, তাতে মিস্টার শর্মার নির্দোষিতাই প্রমাণ হয়। এই জন্য এই আদালত মিস্টার শর্মাকে সসম্মানে মুক্তি দিচ্ছে, আর শরৎ এবং অমৃতাকে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর সঙ্গে পাপ্পুকেও গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন। কেডি, আগে হ্যাঁ স্যার। কেস হেরেছি, মনোবল কিন্তু হারাইনি এখনো। প্রণাম স্যার, প্রণাম। কেডি, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম অবলাইজড। এ কি বলছেন জাস্টিস? আমি তো শুধুমাত্র আমার কাজ করছিলাম।